প্রতিটি এপিসোডে আমরা বাইকারদের রোমাঞ্চকর ভ্রমণের গল্প শুনলেও আজকে জানবো ইন্ডাস্ট্রির সফল এবং প্রশংসিত প্রতিষ্ঠান রয়্যাল এন্টারপ্রাইজ সম্পর্কে। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকারদের নিয়ে টক শো এমবি স্টুডিওর সেকেন্ড সিজনের 7th এপিসোডে। যেমনটি বলছিলাম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববিখ্যাত টায়ার ব্র্যান্ড এমআরএফ এবং মোটরএক্সের কান্ট্রি ডিস্ট্রিবিউটার রয়্যাল এন্টারপ্রাইজের সম্মানিত সিইও মিস্টার রাহুল ভাই। রাহুল ভাই, আপনাকে আমাদের এমবি স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মোটরসাইকেল ভ্যালির পুরো টিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অ্যাকচুয়ালি আমরা খুব অনার্ড যে আপনি আপনার শত ব্যস্ততার সময়ের মাঝখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন। তো আপনাকে যেহেতু পেয়েছি, আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আজকে আপনার কাছ থেকে জানতে চাইব। মূলত আমরা রয়্যাল এন্টারপ্রাইজ সম্পর্কে জানতে চাই। আপনার কাছে যে দুইটা বিখ্যাত প্রোডাক্ট আছে, একটা হচ্ছে টায়ারের জন্য এমআরএফ এবং মোটরএক্স, এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই শুরু করতে চাইবো আপনার রয়্যাল এন্টারপ্রাইজের কিছু কথা দিয়ে। আপনি যদি আমাদেরকে একটু রয়্যাল এন্টারপ্রাইজ সম্পর্কে একটু বলতেন, শর্টে বলতেন যে যাত্রা কবে থেকে এই পর্যন্ত আসা। আচ্ছা, রয়্যাল এন্টারপ্রাইজ আমাদের প্রতিষ্ঠান 1975 সালে। আচ্ছা, এটা আমার বাবা এটা এস্টাবলিশ করেন এবং 75 সাল থেকে এটা 2024 সাল, অলমোস্ট 47 ইয়ার্সের মানে সময় চলতেছে জার্নি। তো এর মধ্যে আমাদের জার্নিটা অনেক সময়, যেটা আমার বাবার কাছ থেকে শোনা, স্মুথ ছিল না। আমরা এখন রয়্যাল এন্টারপ্রাইজ যে একটা জায়গা আছে, এটার পেছনে অনেক গল্প এবং অনেক পরিশ্রম এটার পেছনে আমার বাবার ছিল আর কি। তো প্রথমে আমরা শুরু করি মানে আমার ফাদার শুরু করেন 1975-এ যে বিজনেস স্টার্ট হয়। তো তখন বাংলাদেশে আমাদের এগ্রিকালচারের প্রতি আপনি জানেন, তখন 80% মার্কেট মানে মানে অর্থনীতির একটা বড় অংশ ছিল আর কি, এগ্রিকালচার ছিল। তো সে তখন উনি আমাদের যে মানে আপনার সেচের জন্য যে আপনার যে শ্যালো মেশিন যেটা আপনার ব্যবহার হতো, উনি মূলত ওইটা দিয়েই তার জার্নি শুরু করেন আর কি। এরপরে আপনার 90-এর দশকে এসে উনি আপনার টু হুইলার বিজনেসের সঙ্গে সংযুক্ত হন। আচ্ছা, সেই সময় বিখ্যাত আপনার বাজাজ, তার ইয়ামাহা, তারপরে হিরো হোন্ডা তখন একসঙ্গেই ছিল আর কি। তো এই স্পেয়ার পার্টসগুলো আমরা সেই সময় উনি ইম্পোর্ট শুরু করেন এবং সারা বাংলাদেশে এটা ডিস্ট্রিবিউট করেন আর কি। তাহলে মূলত বাইক ইন্ডাস্ট্রির সঙ্গে যদি বলা যায়, তাহলে আপনাদের পথ চলাটা 90 থেকে শুরু হয়। জি, 90 থেকে শুরু হয়। আচ্ছা, যে আস্তে আস্তে করে এতদূর আসা। আপনাদের আমি জানি যে আপনাদের মূল কার্যক্রম রাজশাহী থেকে অপারেট হয়। এটা নিয়ে বিস্তারিত আমি পরে জানবো। এছাড়াও আপনাদের কার্যক্রমের যদি পরিধিটা আমাদের একটু বলতেন। আচ্ছা, এটা মূলত মানে আমাদের 90-এর পরে আমাদের 2000 সালে আমরা ফার্স্ট এমআরএফ এর সঙ্গে চুক্তিবদ্ধ হই অ্যাজ এ কান্ট্রি ডিস্ট্রিবিউটার হিসাবে আর কি। তো আমাদের জার্নিটা শুরু হয় টু হুইলার দিয়ে। আচ্ছা, এবং আমাদের এটা বিজনেস তখন থেকে অপারেশন এভরিথিং শুরু হয়ে রাজশাহী থেকেই। আচ্ছা, যেটা আজ অবধি চলমান। জি জি। তো আমরা টু হুইলার বিজনেস দিয়ে শুরু করলেও সেই সময় আমাদের এখন কমার্শিয়াল প্রোডাক্ট যেরকম ট্রাক, বাস থেকে শুরু করে আমরা প্রত্যেকটা সেক্টরে এমআরএফ এর আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতেছি রাজশাহী থেকেই। আচ্ছা আচ্ছা। এটা তারপর থেকে আর এটার মূল উদ্দেশ্য যেটা প্রথমত আমি তো মানে রাজশাহী থেকে যেহেতু বিলং করি, নিজে আমি রাজশাহীর একজন মানুষ এবং আমাদের যেগুলো স্টাফ থেকে শুরু করে সবকিছু রাজশাহীর ম্যাক্সিমাম। আচ্ছা, আমি চেষ্টা করি রাজশাহীর মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করার জন্য আর কি। আর একটা বিষয় সেটা যে আপনি জানেন হয়তো, বাট টায়ারের যে ওয়্যার হাউসগুলো হয়, বিশেষ করে যে কমার্শিয়াল ট্রাক টায়ারগুলো, এটার জন্য স্পেস মানে ওয়্যার হাউসের মানে অনেক বড় হওয়া লাগে। তো এটা আলহামদুলিল্লাহ আমি রাজশাহীতে আমার নিজস্ব জায়গার পরে ওয়্যার হাউসগুলো আর কি আছে আর কি। এবং আরেকটা বড় কারণ যে দিন শেষে যখন দেখা যাইতেছে যে আমার বাসা এবং ওয়্যার হাউস এগুলো খুবই কাছে। তো মানে সিকিউরিটির যে বিষয়টা, এটা আমি অনেক সেফ মনে করে আর কি এখান থেকে আর কি। যদিও অনেক চ্যালেঞ্জ আছে এখান থেকে, তারপরেও আমরা এইখান থেকে অপারেশন করতেছি লাস্ট 24 ইয়ার্স ধরে। আচ্ছা,
আমি এবার হচ্ছে আপনাদের লাইন আপের বিখ্যাত যে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে এমআরএফ এবং রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে মোটরএক্স। আপনি অলরেডি এমআরএফ নিয়ে আমাদেরকে বলছিলেন, তারপর আমি আরেকটু জানতে চাইবো যে এমআরএফ টাইপের তো আপনাদের সঙ্গে এই যে পথ চলা, আমার যদি ভুল না হয়, প্রায় 25 বছর যাবত। এই পথ চলার বিষয়টা কেমন, এবং আপনাদের যে মোটো এতদিন পর্যন্ত একটা বিজনেস রান করা, তার মানে বাংলাদেশের গ্রাহকদের কিন্তু একটা এক্সপেকটেশনের জায়গা আপনারা পূরণ করছেন বলেই কিন্তু এত সফলতার সঙ্গে যাচ্ছেন। এই বিষয়টা নিয়ে একটু আমাদেরকে যদি বলতেন, প্রথমে এমআরএফ এবং পরবর্তী সময় আমরা আবার মোটরএক্স নিয়ে একটু জানতে চাইবো, আপনি একটু যদি বলেন। এমআরএফ 2000 সালে চুক্তিবদ্ধ হওয়ার পরে, তখন তো আপনারা জানেন যে ওই টু হুইলার বাংলাদেশের সেই সময় কিন্তু এত বেশি কিন্তু ছিল না আর কি, বাইক ওইভাবে ছিল না আর কি। কিন্তু আমাদের যখন শুরু হয় টু হুইলার বিজনেসটা, তখন এমআরএফ ব্র্যান্ড হিসাবে আসলে ওইভাবে কেউ চিনতো না আর কি। আচ্ছা, যেটা আমার বাবার কাছ থেকে আমি শোনা, তখন আমি স্কুলে পড়ি আর কি। তো সেই সময় হচ্ছে মানে আমাদের আপনারা জানেন এমআরএফ টায়ারটা একটু খোলা আসে, মানে র্যাপিং ছাড়া। তো র্যাপিং ছাড়া টায়ার আসতো ওই সময়, সেই সময় থেকে আর কি। তো এতে কি হতো যে আমরা মানে আমার ফাদার সেই সময় ট্রাই করতো পুশ সেল করার। আচ্ছা, দেখা যাচ্ছে যে ঢাকায় হচ্ছে আপনার কিছু, যেহেতু আমাদের স্পেয়ার পার্টস বিজনেস ছিল, সো আমাদের মোটামুটি মার্কেটটা আমাদের সেই সময় থেকে জানাশোনা ছিল যে টু হুইলার যারা ভালো করেন আর কি। তো ওইভাবে যখন আমরা টায়ারগুলো তাদেরকে পাঠাই বা এখান থেকে কুরিয়ার করা হতো, তো ওনারা আবার এটা টোটালটা রিটার্ন পাঠাই দিতেন। আচ্ছা, বলতো যে আমি তো আপনাকে টায়ারের কোনো অর্ডার দিই নাই, আর এইসব ময়লা ধুলা লাগা টায়ারে কেন আপনি পাঠাইছেন। আচ্ছা, হ্যাঁ, আর ওই সময় আমি যেটা শুনছি মানে আমার ফাদারের কাছ থেকে, আপনার হচ্ছে গোল্ডেন বয়, মানে এটা হচ্ছে কোরিয়ান টায়ার, আচ্ছা, এবং হচ্ছে ডানলাপ এবং আয়ারস, এই সমস্ত টায়ারগুলোর একটা ভালো একটা আধিপত্য ছিল এবং খুব সুন্দরভাবে র্যাপ করে আসতো আর কি। এইসব বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। তখন আমরা অনেক চেষ্টা করতাম পুশ সেল করা, বিভিন্নভাবে সেল করতাম, মানুষকে বোঝানোর চেষ্টা করতাম। তো এটা মূলত আসলে মানে যেটা আমার কাছে মনে হয় আমার বাবার কাছ থেকে শুনে, সেটা হচ্ছে যে আপনি হয়তো দেখবেন সারা বাংলাদেশ ব্যাপী, এবং আমরা রাজশাহীতেও দেখছি যে মিশুক বলে একটা থ্রি হুইলার একটা ছিল। তো ওই টায়ারটা হচ্ছে মিশুকেই প্রথমে ওরা লাগায়। আচ্ছা, তো যার ফলে হয় কি যে একটা যে অন্য কোম্পানির যে টায়ারগুলো ইউজ করে 8 মাস বা 9 মাস বা ম্যাক্সিমাম 1 বছর পরে তাদেরকে চেঞ্জ করা লাগতো আর কি। কিন্তু এমআরএফ লাগালে হতো কি 18 মাস 2 বছর এরকম পর্যন্ত তাদের চলে যেত আর কি। তখন এইভাবে কিন্তু প্রথমে মানে এদের মাধ্যম দিয়ে যে কোয়ালিটির যে বিষয়টা, এটা মানে তাদের মাধ্যম দিয়ে এটা ফুটে ওঠে আর কি। এটা হচ্ছে মানে মূল বিষয় ছিল আর কি। এর পরবর্তীতে এসে দেখা গেছে যে ইন্ডিয়ান যে বাইকগুলো আসা শুরু করলো বাংলাদেশে, যেরকম আপনার যে ইয়ামাহা স্কট এই গাড়িগুলো যখন আসলো, বা দেখা যায় বাজাজের KB4S বা এই টাইপের যে বাইকগুলো আসতো, তারপর হচ্ছে RX 115 এই বাইকগুলো যখন আসতো, তখন আমাদের এই বাইকের সঙ্গে ওইএম হিসাবে টায়ারগুলো ফিটিং করা শুরু করে। এটা হচ্ছে মানে বাংলাদেশে যখন আমাদের এমআরএফ এর ম্যানেজমেন্ট আসতেন, আমার বাবার সঙ্গে যখন মিটিং করতেন, আমার বাবাই তখন তাদেরকে বলতেন যে তোমাদের দেশ থেকে তো এখন বাইকগুলো আসতেছে, ওইখানে যদি টায়ারগুলো সেটিং করা হয়, তাহলে মানুষ হচ্ছে যখন টায়ার চেঞ্জ করবে তখন তার ভিতরে থাকবে যে না এটা মানে এটা ভালো প্রোডাক্ট, আমরা পরবর্তী চেঞ্জের পরে আমরা এমআরএফ আবার লাগাতে চাই। এইভাবে মার্কেটটা আরো ইজি হবে। তখন এমআরএফ থেকেও চিন্তা করে যে হ্যাঁ আমরা ওইএম এ কাজ করব। দেন তারা ওইএম এ যখন বাংলাদেশে যে বাইকগুলো আসতো সব এমআরএফ সেট করে আসতো আর কি, যেটা আজ অবধি এখন পর্যন্ত হয়ে আসতেছে আর কি। না, এখন তো আলহামদুলিল্লাহ এটা একটা ওয়েল এস্টাবলিশড বলা যায়, এবং ডিমান্ডের দিক দিয়ে যদি বলা যায় আনপ্যারালাল এখন। তো আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আমি যতখানি জানি যে এমআরএফ বাংলাদেশে এমন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে বা করেছে রয়্যাল এন্টারপ্রাইজের হাত ধরে, যেটা ইন্ডিয়াতেও ছিল না। এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। আপনি নিশ্চয়ই এমআরএফ ম্যাসেডারের কথা বলতেছেন। জি, এক্স্যাক্টলি, আমি বুঝতে পারছি। এটা আসলে মানে খুবই এক্সাইটিং একটা বিষয়, এটা আমার জন্য স্পেশালি। যে আমার ফাদার তো টু হুইলার বা দেখা যাচ্ছে যে এমআরএফ এর জার্নিটা শুরু হয় আমার বাবার হাত ধরে আর কি, কিন্তু এই ম্যাসেডারটা মানে জার্নি শুরু হয় আমার হাত ধরে আর কি বলতে পারেন আর কি। তো এই জন্য কংগ্রেচুলেশন আপনাকে অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা 2020 সালে এটা প্রথম আমার শুরু হয়,
এটার পিছনে একটা ছোট্ট একটা গল্প আছে আর কি, যদি মানে শেয়ার করতাম আর কি। না, অবশ্যই অবশ্যই। তো এটা হচ্ছে আমি 2018 সালে আমাকে এমআরএফ থেকে একটা প্রোডাক্ট দেওয়া হয় 3 হুইলারের জন্য, যেটা হচ্ছে সিএনজি যে গাড়িগুলো আছে, ওইটা একটা নতুন একটা প্যাটার্ন বাংলাদেশে ফার্স্ট টাইম দেয়। আচ্ছা। তো আমাকে বললো যে এটা নিয়ে কাজ করার জন্য। তখন আমি কি করলাম যে বিশেষ করে চিটং একটা বড় মার্কেট, আপনারা জানেন সিএনজি চিটংয়ে অনেক বেশি। তো আমি চিটং থেকে আমার কার্যক্রম শুরু করে আর কি ওই প্রোডাক্ট নিয়ে আর কি। তখন আমি হচ্ছে 9 দিন ছিলাম চিটংয়ে, বিভিন্ন মেন জায়গাগুলোতে ক্যাম্পেইন হতো আর কি। আমাদের টায়ারগুলো নিয়ে সিএনজি যারা অটো চালক যারা আছেন তাদের সঙ্গে আমি নিজে কথা বলতাম প্রোডাক্ট নিয়ে, এবং হচ্ছে সিএনজি মানে তাদের যে গ্যারেজ যেগুলো গাড়িগুলো রাখে সেগুলোতে যেও আমি কথা বলতাম আর কি। আলহামদুলিল্লাহ ওটাও একটা ভালো একটা আমি পাইছিলাম। এর মধ্যে আমি হচ্ছে আমার একটা ডিলার আছে চিটংয়ের, এমএস টায়ার হাউস। তো ওইখানে আমি বসে আছি, ওই সেদিন হচ্ছে ধনিয়ালাপাড়ায় হচ্ছে আমার ক্যাম্পেইনটা চলতেছিল আর কি। তো ওই দিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরে আমি হচ্ছে আমার ডিলারের দোকানে আর কি আমি বসে থাকি। বসে থাকার পরে আমি দেখলাম যে আমার একজন বাইকার ভাই, উনি হইতেছে হেলমেট বা এগুলো বিভিন্ন জিনিস এগুলো কিনতেছে অ্যাক্সেসরিজ ওনার দোকান থেকে। তখন ওইখানকার মানে আমাদের যে এমএস টায়ার হাউসের যে ওনার আছেন সাকিব ভাই, তখন উনি বলতেছিলেন বিষয়টা যে আমার কথা বলতেছেন, দেখে যে ওনাকে কি চেনেন? তো বলতেছে যে না আমি তো ওনাকে চিনি না আর কি। তো বললো যে উনি হচ্ছে রয়্যাল এন্টারপ্রাইজের সিইও, ওনার না উনি হচ্ছে রাহুল ভাই, উনি হইতেছে এমআরএফ এর ওনারা কান্ট্রি ডিস্ট্রিবিউটার। তো আমাকে দেখে যেটা মনে হলো ওনার অ্যাপিয়ারেন্স বা সব কিছু দেখে উনি খুবই মানে চমকে উঠছে যে আপনি এমআরএফ এর ডিস্ট্রিবিউটার। আমরা তো ছোট থেকেই এমআরএফ শুনে আসি এবং এমআরএফ এর হচ্ছে আমরা হচ্ছে টায়ারও ইউজ করি। কিন্তু মজার বিষয় হচ্ছে এমআরএফ এর যে কোনো গার্জিয়ান বাংলাদেশে আছে এটা আমরা জানতাম না। আচ্ছা। তা আমি এটা শুনে আর কি মানে খুবই আমারও খারাপ লাগলো। তো বললো যে আপনাদের সঙ্গে বাইকারদের এই গ্যাপটা বা বাংলাদেশের এই সেক্টরটা গ্রো করতেছে, যে আমরা চাই যদি আপনাদের সঙ্গে একটু সান্নিধ্য পাইতাম, অ্যাটলিস্ট প্রোডাক্ট নিয়ে কিছু রিউমার আছে এমআরএফ নিয়ে, তো এইগুলো বিষয়গুলা যদি আপনাদের তরফ থেকে যদি মানে আমরা ক্লিয়ারেন্স পেতাম তাহলে পরে আমরা হয়তো বা আরো ভালোভাবে ইউজ করতে পারতাম আর কি। এটা থেকে আমি হচ্ছে চিটংয়ের বাইকের ভাই মোটামুটি প্রায় 30 জনকে আমি আমার তরফ থেকে ইনভাইট করি এবং হচ্ছে সবার সঙ্গে আমি রাতে ডিনার করি আর কি। আমার তরফ থেকে আমি ডিনার করাই। তো ওইখানে গল্প করতে করতে আমাকে একজন বাইকার বলতেছেন উনি যে আপনারা কেন এমআরএফ ম্যাসেডার কেন নিয়ে আসেন না? আচ্ছা। টু বি ভেরি অনেস্ট আমি আসলে ম্যাসেডার সম্পর্কে তখন আমি নিজেও জানতাম না আসলে। আচ্ছা। কারণ এমআরএফ এর ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, বাট আমি খুব একটা নাম শুনি নাই ইভেন ইন্ডিয়াতেও আর কি। তো আমাকে তখন বললেন যে আমরা যখন কেউ ইন্ডিয়াতে আমাদের রিলেটিভ বা আমরা কখনো গেলে আমরা টায়ার সঙ্গে করে নিয়ে আসি, এক পেয়ার টায়ার নিয়ে আসি। আর বংশালে অমুক দোকান থেকে কিছু কিছু টায়ার ওনারা কিভাবে নিয়ে আসে আমরা জানি না, ওইভাবে কিছু আমরা কালেক্ট করি। তাই আমি বললাম যে এটা কেমন? তো বললো এটা অসাধারণ একটা টায়ার, বিশেষ করে কর্নারিং এর জন্য একদম বেস্ট টায়ার। তো আপনি কাইন্ডলি আমাদের বাইকারদের জন্য এই মানে প্রোডাক্টটা আপনি নিয়ে আসেন। আচ্ছা। এইভাবে আমি তার সঙ্গে কথা বলার পরে আমি আবার ব্যাক করার পরে আমি এটাকে এমআরএফকে বিষয়টা জানাই, এমআরএফকে মেল করি, জানাই বিষয়টা। এরপরে ওনারা একবার ঢাকায় ওনাদের টিম আসেন, আসার পরে আমি বিষয়টা নিয়ে তাদের সঙ্গে ডিসকাস করি। তো ফার্স্ট অফ অল ওনারা যেটা আমাকে বলে যে তোমার দেশে কস্টলি প্রোডাক্ট কি চলবে, এটা বললো। তো আমি বললাম যে আমার দেশের যারা বাইকার ভাই আছেন তারা অনেক বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা ইউজ অলরেডি করতেছেন এবং দীর্ঘদিন ধরে করে আসছেন। এইভাবে যদি আমি উদাহরণ দিতে পারি তাহলে আমি বলতে পারি হেলমেটের কথা, যেটা হচ্ছে বাংলাদেশের জেলার নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে এবং অনেক এক্সপেন্সিভ এজিবি থেকে শুরু করে সেই সমস্ত ব্র্যান্ডগুলো তারা নিজেরা ইউজ করতেছে। সো ওয়াই নট ম্যাসেটার, আমি এটা তাকে আর কি জানাই আর কি। এইভাবে শুরু হয়। এইটা করতে আমাকে প্রায় নক করতো আমাদের পেজে, যে রয়্যাল এন্টারপ্রাইজের যে পেজ আছে এমআরএফ এর, ওইখানে নক করতো ম্যাসেটারের জন্য।
প্লাস হচ্ছে আমার যে ডিলারের মাধ্যমে যে প্রোগ্রামটা হয়েছিল, মানে বাইকার মিট আপ যে প্রোগ্রামটা, উনিও বলে যে ভাইয়া আমার কাছে প্রায় ওরা আসে যে প্রোডাক্টে কোনো আপডেট আছে কিনা। তারপরে 1 বছর পর হচ্ছে আমাকে তারা মেসেঞ্জারটা বানিয়ে দিতে চায় আর কি। তারপর আপনি সাকসেসফুলি একটা বড় জার্নি ছিল, যেটার পরে আপনি সাকসেসফুলি মেসেঞ্জারকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে সক্ষম হয়েছেন। এটার পেছনে আরেকটা বিষয় যে আমি একটা বিষয় বলে রাখি, মানে রয়্যাল এন্টারপ্রাইজ যে কোনো প্রোডাক্ট আনার ক্ষেত্রে তারা হচ্ছে মানে সর্বপ্রথম চিন্তা করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে সবসময় আমরা কনসার্ন থাকি। তো এমআরএফ কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই, এটা আপনারা সবাই জানেন আর কি। বাট তারপরে যেহেতু এমআরএফ এর মেসেঞ্জারটা কেন ইন্ডিয়াতে ওইভাবে চলছে না, বা কেন মানে ওইভাবে দেখি না আমরা, বা বাংলাদেশে আমি বা কেন নিয়ে আসলাম না, তাহলে এটার কোনো ইস্যু আছে কি না, এটা আমার মাথার ভিতরে প্রথমে ক্যাচ করে আর কি। এটার জন্য আমি যেটা করছিলাম যে ওই সময় আমাদের কিছু 2 জন বাইকার ওয়ার্ল্ড ট্যুরে হচ্ছে যায়, এটা আপনারা জানেন, আবু সাইদ এবং মাজদাক চৌধুরী আর কি। এটা হচ্ছে আমার স্পন্সরশিপে তারা হচ্ছে যায়। আমি ওই সময় তাদেরকে ওই টায়ারটা, ওই আমার ইম্পোর্ট শুরু হয়েছিল না, আমি কলকাতা থেকে এমআরএফ এর মাধ্যম দিয়ে আমি হচ্ছে টায়ারটা ওইখানে তাদেরকে ফিটিং করাই দিই। এবং তারা যে রাইড করে আসে, আমি তাদেরকে বললাম যে আমাকে খুশি করার জন্য না, অ্যাকচুয়াল যেটা মানে তোমরা ফিডব্যাক যেটা আপনারা পাবেন আমাকে সেটাই জানাবেন, তাহলে আমার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। তখন তারা আমাকে ফিডব্যাকটা দেয়, এবং তারা যে রোড কন্ডিশনে বাইক রাইড করছে, আমরা হয়তো ওই ভিডিওগুলো আমরা দেখছি। তো ওদের কথায় যেটা যদি বলে, ওরা এইভাবে আমাকে জানাইছে যেটা অসাধারণ একটা টায়ার। আমরা এত বেশি মানে খারাপ রাস্তায়, মানে অন রোড বলেন, অফ রোড বলেন, প্রত্যেকটা ইভেন হচ্ছে আপনার ডেজার্ট পর্যন্ত হচ্ছে তারা হচ্ছে বাইক চালাইছে আর কি। মানে কোয়ালিটি দিয়ে এটা দিয়ে কোনো প্রশ্ন ইন টার্মস অফ কোয়ালিটি নো ডাউট। তখন আমারও কনফিডেন্স বাড়লো, এবং তখন থেকেই আমার মূলত শুরু হয় এবার মেসেঞ্জার নিয়ে আসা। আচ্ছা, আমি এবার একটু মোটরএক্স সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, তারপরে কিছু কথা আছে সেটা আমরা তারপরে জানবো। মোটরএক্স সম্পর্কে আমাদেরকে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন, যে রিসেন্ট টাইমে আমরা দেখলাম বাংলাদেশের মার্কেটে মোটরএক্স লঞ্চ হলো রয়্যাল এন্টারপ্রাইজের হাত ধরে। আমরা জানাই যে মোটরএক্স একটা হচ্ছে 100 বছর পুরনো ইঞ্জিনিয়ার কোম্পানি সুইজারল্যান্ডের। তো এই বিষয় নিয়ে আপনার আচ্ছা, এটা নিয়ে যদি বলতে হয়, আমি আসলে লুব ইন্ডাস্ট্রিতে যদি আমি বলি, এটা আমার জার্নি শুরু হয় 2020 সালেই। আচ্ছা, এটাও একটা বড় একটা কোম্পানি, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানির হাত ধরে আমার যাত্রাটা শুরু হয়। কিন্তু বিভিন্ন কারণবশত হ্যাঁ আমি হচ্ছে প্রোডাক্টটা নিয়ে স্যাটিসফাইড ছিলাম না। আচ্ছা, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি আসলে মানে নতুন কোনো প্রোডাক্ট আমি নিয়ে আসতে চাই, আচ্ছা, যেটার কোয়ালিটি হবে হচ্ছে মানে ওয়ার্ল্ড ক্লাস। এবং আমি এটা চিন্তা করে দেখলাম, বিশেষ করে আমাদের যে প্রবলেম, আমাদের যে ভৌগোলিক অবস্থান ইন্ডিয়া বাংলাদেশের, সেইখান থেকে যে আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে আসাটা অনেক সময় অনেক ইজি হয়ে যায়। এই হ্যাসেল বা এই প্রবলেমগুলো যাতে না থাকে, আমার মূল লক্ষ্য ছিল যে এটা। আচ্ছা, এটা থেকে আমি সার্চ করা শুরু করি যে কোন প্রোডাক্টটা নিয়ে আসলে বাংলাদেশের জন্য এটা ভালো হবে। আচ্ছা, সেইভাবে আমি হচ্ছে মানে আমার প্ল্যান করা। আচ্ছা, এবং আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে যে মানে আমাদের নেইবার কান্ট্রি থেকে যেন প্রোডাক্ট আসা, বা এই ডিস্টার্বগুলো যাতে না হয়। আচ্ছা, আচ্ছা। তো মোটরএক্সের মানে যে পার্টটা দেখে আমি ফার্স্ট চুজ করি সেটা হচ্ছে যে ওদের ওয়ার্ল্ডের কোথাও হচ্ছে প্ল্যান্ট নাই। আচ্ছা, শুধু সুইজারল্যান্ডই প্ল্যান্ট, আপনাকে প্রোডাক্ট নিয়ে আসলে সুইজারল্যান্ড থেকেই সরাসরি নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। আর মোটরএক্স হচ্ছে তারপরে 107 বছরের একটা মানে পুরনো একটা কোম্পানি প্রতিষ্ঠান। তো যেটা হয় কি যে আমরা যেরকম রয়্যাল ফ্যামিলি, যে আমরা আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের একটা পারিবারিক একটা বিজনেস, তেমনি মোটরএক্সেরও যদি আমরা দেখি তো তাদেরও হচ্ছে গল্পটা কিন্তু পারিবারিক, মানে বুচার ফ্যামিলির একটা বিজনেস আর কি। তো এদের সঙ্গে বা ওদের যে ইথিক্স বা যে বিষয়গুলা ওদের সঙ্গে আমার ম্যাচ করে আর কি। তখন আমি প্ল্যানিং করি যে মোটরএক্সটা বাংলাদেশের মার্কেটে আমি নিয়ে আসলে হয়তো বা যারা ইউজার আছেন তারা ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ, আশা করি আর কি। এটাই হচ্ছে আমার মোটরএক্সের মূল চিন্তা ভাবনা আর কি ছিল। কেবল তো শুরু হয়েছে, বাট এটা নিয়ে অনেক কাজ করার আছে। আমরাও আশাবাদী এটা নিয়ে ইনশাল্লাহ আরো ফিউচারে ভালো কিছু হবে ইনশাল্লাহ।
ভাই আমরা তো জানলাম যে আলহামদুলিল্লাহ আপনি এমআরএফ এবং মোটরএক্স দুইটা বিখ্যাত ব্র্যান্ড রয়্যাল এন্টারপ্রাইজের হাত ধরে বাংলাদেশের মার্কেটে রানিং অবস্থায় আছে। আচ্ছা, এবার আমি একটা একটু ভিন্ন টপিকে কথা বলতে চাই। সেটা হচ্ছে অনেক সময় শোনা যায় বাইকারদের একটা প্রশ্ন থেকে যায় বা বলা যায় আক্ষেপের কথা, প্রশ্ন না আক্ষেপ, যে তাদের টায়ারের ক্ষেত্রে অনেক সময় তারা টায়ারের গুণগত মান তারা যদি স্যাটিসফাই না হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রিপ্লেসমেন্টের জন্য তারা দাবি করে। তো সেই দাবিগুলো নিশ্চয়ই আপনার কাছেও আসে। তো এই দাবিগুলোর আসলে কতখানি যৌক্তিক থাকে, কি কারণে আসলে রিপ্লেসমেন্ট তারা পায় না, অথবা কোন বিষয়গুলো সতর্ক না হওয়ার ফলে এটা হচ্ছে না, বা কোন বিষয়গুলো সতর্ক থাকলে হয়তো বা তারা রিপ্লেসমেন্ট পেত, এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে। আচ্ছা, এটা ভালো কোশ্চেন করছেন। এটা আমাদের যারা ইউজার আছেন, কাস্টমার, তাদেরকে ওটা জানা দরকার। আসলে মানে শুধু এমআরএফ না, যে কোনো টায়ারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিছু পলিসি আছে, ওয়ারেন্টি যে পলিসিটা আর কি, যেটা আমাদের এমআরএফেরও আছে। কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা আসলে মানে এটা আমাদেরও ব্যর্থতা বলতে পারেন যে আমরা ওইভাবে অ্যাওয়ার করতে পারি নাই। আমাদের কাস্টমার বলেন, ইভেন আমাদের ডিলাররা বলেন, অ্যাকচুয়ালি আমরা তো ডিপেন্ড অনেকটা হচ্ছে ডিলারদের উপরে। তো ডিলাররা কি করে যে আপনার অনেক কিছু তারা মেনে নিতে চায় না, বা তারা হয়তো বা সময় দিতে চায় না। আর এইখানে একটা বিষয় আছে যে কাস্টমারদের সাথে যে প্রবলেমটা হয় যে আমি কোন ক্ষেত্রে আমি টায়ারটা রিটার্ন পাবো বা পাবো আর কি। তো সেটা হচ্ছে যে আমাদের প্রথম যেটা আমরা ম্যানুফ্যাকচারিং ফল্ট বলি, আমাদের যদি ম্যানুফ্যাকচারিং ফল্ট যদি আপনার থেকে থাকে তাহলে এটা আমাদের কভার করবে আর কি। আপনার হইতেছে এটা মানে এখানে কিভাবে হয় সেটা হচ্ছে যে ধরেন টায়ারে একটা ইয়ার ধরা, মানে বাবল যেটা আর কি, বা বাতাস ধরার মতো, এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ফল্ট। আচ্ছা, এটা হওয়ার পরে কি হয় যে ধরে নেন একজন বাইকার সে হচ্ছে আপনার 5 মাস মতন বাইক চালাইছে, দেখা যাচ্ছে অলমোস্ট 3000 কিলোমিটার রান করছে। এখানে আমাদের যেটা সিস্টেম, যেটা আমাদের প্রত্যেকটা ডিলারকে বলা আছে যে আপনি যে 3 মাস যে বাইকটা চালালেন বা 3000 কিলোমিটার যে রাইড করলেন, সেটা অনুযায়ী হচ্ছে কিন্তু আপনার রাবারটাও কিন্তু একটু কমবে কিন্তু। তা আমরা হচ্ছে কি করি যে আমাদের রাবার মানে মাপার জন্য একটা মেশিন আছে, সেটা দিয়ে আমরা বলি যে এটা হচ্ছে চেক করে কতটুকু তারা হচ্ছে মানে ধরেন 6 mm রাবার ছিল, এখন 2 mm হয়তো বা খরচ হয়েছে বা তারা চালাইছে, 4 mm এর যে বাকি থাকবে বাকিটা, সেটার উপর টাকাটা রিপ্লেস হবে বা অন্য প্রোডাক্ট নিলে ওটা টাকাটা অ্যাডজাস্ট হবে এইভাবে আর কি। অ্যাকচুয়ালি এটা এমআরএফ এর না, এটা প্রত্যেকটা টায়ার কোম্পানির নিয়ম হচ্ছে এটা আর কি। হ্যাঁ, আর অনেক সময় ডিলাররা তখন এই প্রবলেমগুলো তারা মানে তারা এটাকে মানে প্রবলেম মনে করে। আর আমাদের এমআরএফ আসলে ওইভাবে কমপ্লেন আসেই না বলতে গেলে, মানে খুবই কম, রেয়ার কেস, বাট যেটাই হয় এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না এটা হতে, যে আমরা চাই যে ডিলারদেরকে তারা ফোর্স করে এটা করে নিক। আমরা চেষ্টা করব আগামীতে ডিলাররা যাতে এটা। বাট রয়্যাল এন্টারপ্রাইজ এই বিষয়ে একদম সম্পূর্ণ ক্লিয়ার, একদম যে তারা যদি ইথিক্যাল কোনো ক্লেম করে ইন টার্মস অফ রিপ্লেসমেন্ট, আপনারা সবসময় প্রস্তুত সেটা ক্লেম দেওয়ার জন্য। ওকে, ফাইন। আরেকটা বিষয় আছে সবসময় যেটা আমরা দেখছি, এমআরএফ সবসময় উইথ এন অ্যাফোর্ডেবল প্রাইসে গুড প্রোডাক্ট দিয়ে আসছে। এখন আমার কাছে একটু ভিন্নভাবেও আমি জানতে চাই, বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যাদের প্রাইস কিন্তু আপনাদের চাইতেও বেশ হাই। সেই ক্ষেত্রে কি আমি বলবো আপনাদের গুণগত মানের এখানে কমতি থেকে গেছে? ব্যাপারটা আসলে মানে যদিও আমার এটা নেগেটিভ কোশ্চেন আপনাকে, বাট আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, মানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে ব্যাপারটা। না, প্রশ্নটা আসলে অনেক মানে ভালো লাগলো। এইটা নিয়ে আমি যখন ম্যাসেডারে লঞ্চ করি 2020 সালে 13ই মার্চ, মানে আমি এই কথাটাই বলছিলাম, এটা আমাদের মধ্যে অনেকের সাইকোলজিক্যাল একটা বিষয় কাজ করে। সেটা হচ্ছে যে প্রাইস যদি বেশি হাই হয় তাহলে প্রোডাক্টটা অনেক ভালো হয় আর কি, এটা আমাদের মধ্যে কাজ করে আর কি। বাট আমি মানে বলতে পারি কনফিডেন্টের সঙ্গে, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, ইন টার্মস অফ রোড কন্ডিশন, ওয়েদার, এভরিথিং, এগুলো যদি মানে চিন্তা করেন, তাহলে আপনি এমআরএফ হচ্ছে বেস্ট প্রোডাক্ট। বাংলাদেশের মানুষ দুটো জিনিস চায়, একটা হচ্ছে প্রোডাক্টের পারফরমেন্স, আর একটা হইতেছে যে কত বেশি ইউজ করতে পারে, দ্যাট মিনস লংজিভিটি। এই দুটো আমরা এনশিওর করি। এর পাশাপাশি আমরা অ্যাফোর্ডেবল প্রাইসও রাখতে চাই। এটা রয়্যাল এন্টারপ্রাইজের একটা ইথিক্স, এবং আপনি শুনে মানে অবাক বা খুশি হতে পারেন, আমাদের যে প্রাইসগুলো যে সেট করি এটা আমাদের তরফ থেকে করা হয় না, এটা সরাসরি আমাদের মাদার কোম্পানি এমআরএফ প্রাইসটা সেট করে দেয়। আচ্ছা, তার মানে আপনাদের দুইজনের ইথিক্সের জায়গাটা ইকুয়াল, রাইট? ওকে,
এটা আমার কাছে মনে হয় অনেক বাইকার ভাইরাও এই বিষয়টা ক্লিয়ার হবে যে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে এমআরএফ কখনো কোনো কম্প্রোমাইজ করে না, বাট তাদের মোটো হচ্ছে উইথ এন অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়া। সেই কারণেই আসলে রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি, আর ইনশাল্লাহ পেয়েও যাবো সামনে। ওকে, এখন আরেকটা এবার একটু ভিন্ন টপিকে আসছে, তাই সেটা হচ্ছে আমরা যেহেতু বাইক ইন্ডাস্ট্রিতে বিলং করি, বাইকের প্রতি ভালোবাসা সব কিছু মিলেই আসলে আমাদের গল্প আলোচনা হয়ে থাকে। আপনার বাইকের প্রতি ভালোবাসা জায়গাটা কেমন? আপনি নিজে অ্যাজ এ বাইকার হিসাবে কেমন এনজয় করতেন আপনার লাইফটা, বা এখনো বাইক চালানোর তেমন সুযোগ হয় কি না একটু যদি বলতেন। প্লাস বাইকারদের সঙ্গে আড্ডা, আপনার আমরা যতখানি জানি বাইকারদের সঙ্গে আপনার বেশ একটা ভালো সৌহার্দ্যপূর্ণ মানে ফ্রেন্ডলি একটা রিলেশন আছে, তো এই বিষয়গুলো নিয়ে একটু যদি আমাদেরকে জানান। প্রথমত আমি যখন মানে বাইক, এখন তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছেই বাইক আছে, একটা দুইটা করে বাইক আছে। আমরা যখন মানে আমি খুব বেশি যে বাইক রাইড করছি তা না, এটা মানে আমার আসলে হয়নি এইভাবে, বাট আমি বাইকটাকে খুবই এনজয় করি, কারণ আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম, আমরা বাইক নিয়ে ট্যুর দিতাম আর কি। আচ্ছা, তো এটা ছিল খুব শখের বশবর্তী, মানে এটা এরকম না যে আমি মানে একদম যেতে হবে বা যাচ্ছি এরকম না, বাট সামটাইম বিশেষ করে যে গরম টাইম, আপনি তো জানেন রাজশাহীতে অনেক গরম পড়ে আর কি, তো আমরা একটু দেখা দিচ্ছে একটু শহর থেকে একটু গ্রামের দিকে আমরা বাইক নিয়ে যেতাম আর কি। মানে তখন বিশেষ করে মানে বলে না যে গরমে একটু বাতাস খেলে ভালো লাগে আর কি, এইটা এইভাবেই মানে আমি বাইকটাকে এনজয় করি। আর আপনি বাইকার ভাইদের সঙ্গে যে মানে সম্পর্কের কথা বললেন, এটা আমি আসলে খুবই এনজয় করি। আমার সঙ্গে বেশ কিছু জনের ভালো সম্পর্ক আছে, এবং যাদের সঙ্গে সম্পর্ক আছে আমি একদম মানে আমার বড় ভাই ছোট ভাইয়ের মতনই আমাদের সম্পর্কটা আর কি, এবং অনেক কিছু তারা আমার সঙ্গে শেয়ার করে, এবং আমিও আমার জায়গা থেকে যতটুকু পারি তাদেরকে মানে যদি কোনো প্রবলেম বা এটা সলভ করার চেষ্টা করি। ইভেন আমি আমার প্রোডাক্ট নিয়েও যদি কখনো প্ল্যানিং করি কোনো কিছু, আমিও তাদের কি চিন্তা ভাবনা, তারা কি বিলং করে, রয়্যাল এনফিল্ডের কাছে কি আশা করে, এই জিনিসগুলো আমি তাদের কাছে অনেক সময় পরামর্শ আর কি নিয়ে থাকি আর কি। যেহেতু এখানে সম্পর্কের বিষয় চলে আসছে, তার মানে এখানে অনেক কিছু এক্সপেকটেশনও আসে, এক্সপেকটেশনও তৈরি হয়, তো সেই এক্সপেকটেশনের জায়গাগুলো আসলে কিভাবে পূরণ হয় বা কি ঘাটতি থাকে, এই বিষয় নিয়েও আমরা একটু জানবো। তবে জানার আগে এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরবো আর শুনবো রাহুল ভাইয়ের কাছ থেকে আরো বিশেষ কিছু বিষয় নিয়ে। FZS 5V2, #1 selling 150cc bike in Bangladesh. আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার ব্রেক থেকে ফিরেছি, শুনবো এবার আবার রাহুল ভাইয়ের কথা। ভাই, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি আপনাকে করতে চাই। যেমন বলছিলাম, ভাই ব্রাদার্স ঠিক আছে, এক্সপেকটেশনও কিন্তু বেড়ে যায় বাইকার ভাইদের। সেই এক্সপেকটেশনের জায়গা থেকে কিন্তু আমাদের ভাইরা যখন ট্যুরে যান, বিভিন্ন ট্যুরে, এখন তো বাংলাদেশে না, মাশাআল্লাহ বাইকার ভাইরা এখন অ্যাক্রস দ্য বর্ডার দেশের বাইরে অনেক ট্যুর দিচ্ছেন, তো এইসব জায়গায় কিন্তু স্পন্সরশিপের কথা চলে আসে। এই স্পন্সরশিপ কিন্তু আমি যদি সাধারণভাবে বলি সেটা একটা ব্যাপার, বাট আপনি যখন নিজে একজন প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে চিন্তা করবেন, এখানে কিন্তু গিভ অ্যান্ড টেকের একটা পলিসি থেকে যায়। এই বিষয়টা নিয়ে আপনি যদি বলেন যে আসলে আপনারা কতটুকু আগ্রহ প্রকাশ করেন, এবং সেখান থেকে ফিডব্যাকের যে বিষয়টা আছে, এই যে টোটাল ডিল, এই ডিলটা আপনার কাছে কেমন, বা আপনি এই পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি আসলে এই বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জানি যে অনেক বাইকার ভাইরাই হচ্ছে বর্ডার ক্রস করে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছেন। এটা একদিক দিয়ে আমরা অনেক খুশি, কারণ আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে তারা আর কি, নো ডাউট, এটা নিয়ে তাদের কোনো ইয়ে নাই। বাট যখন আমরা স্পন্সরশিপের বিষয়টা আসে, তখন অ্যাজ এ কোম্পানির সিইও হিসাবে আমাদের কিছু বিষয় থেকেই যায়, মানে গিভ অ্যান্ড টেকেন বলতে পারেন। তো এই জায়গাটা থেকে আমি যদি বলি যে আমার এক্সপিরিয়েন্সটা খুব বেশি ভালো ছিল না আর কি। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি খুব, বাট আমার খুব যে এক্সপেকটেশন তাদের কাছে সেটাও ছিল না, বাট মিনিমাম যতটুকু আসলে প্রয়োজন আর কি, ততটুকু যদি মানে হতো, তাহলে হয়তো বা আমাদের মতো প্রতিষ্ঠানগুলো মানে অনেক এনকারেজ হতো আর কি। বাট আরও কিছু বিষয় আছে, যেরকম আমার সঙ্গে অনেকেই যোগাযোগ হয়, তো অনেকে যেরকম বলেন যে তারা হচ্ছে পার্শ্ববর্তী দেশে যাবেন, ওইখান থেকে হচ্ছে বাইকটাকে রেন্ট নিয়ে তারপরে ট্যুর করে তারপরে আসবেন, এইসব জায়গায় তারা বলেন। তো আমি একটা কোম্পানির যখন সিইও হিসাবে চিন্তা করি, মানে এইভাবে আমাদের খুব বেশি একটা
বেনিফিট হয় না বা কাজে লাগে না। কারণ কি যে যখন বাংলাদেশ থেকে বাইক নিয়ে যাচ্ছে, বাংলাদেশ রেজিস্টার্ড বাইক নিয়ে, তখন আমি যেহেতু টায়ারের মানুষ, তো সেই ক্ষেত্রে আমি আমার টায়ারটাকে ফিট করাচ্ছি, যে কোনো মডেল টায়ার আমি ফিট করতেছি। তাহলে আমার কাছেও একটা ফিডব্যাক আসতেছে, তাদের এক্সপিরিয়েন্সটাও তারা শেয়ার করতেছে। তো এই ধরনের যখন আসে তখন আমরা হয়তো একটু বলি যে না, আমার তো আসলে এইভাবে হচ্ছে না, কারণ ওইখানে রেন্ট নিয়ে আপনি টায়ার কিভাবে লাগাবেন বা কিভাবে কি করবেন আর কি, এগুলো কিছু বিষয় আছে। বাট মানে এন্ড অফ দ্য ডে আমি যেটা চিন্তা করি, এটা পজিটিভ দিক আমাদের কাছে। মানে যদি দেখি যে না, আমাদের দেশটাকে ভালোভাবে তারা রিপ্রেজেন্ট করবে বা তাদের প্ল্যানিংটা অনেক ভালো, তো এরকম শেয়ার করলে ডেফিনেটলি আমরা ট্রাই করি আর কি কিছু একটা করার। আমাকে কতটুকু কি দিচ্ছে তার চাইতে বড় চিন্তা করি আমার দেশ যদি মানে রিপ্রেজেন্ট করতো, এটা আমার কাছে বড় বিষয়। মানে সর্বোপরি যেটা ব্যাপার আছে কি, অ্যাটলিস্ট তো একটা উইন উইন সিচুয়েশনে আসা, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখেন। তো বাইকার ভাইরা, আপনারাও নিশ্চয়ই জানলেন যে স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে এই উইন উইন সিচুয়েশনটা ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট। মানে মিনিমাম অনেক কিছু না, জাস্ট মিনিমাম যতটুকু প্রয়োজন আর কি। অবশ্যই। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি জানতে চাই। আমরা নিজেরাও রাজশাহীর মানুষ, রাজশাহী থেকে আমরাও আলহামদুলিল্লাহ মোটরসাইকেল ভ্যালি পরিচালনা করে যাচ্ছি দীর্ঘ 12 বছর যাবত। আমি তো মনে করি আপনার মোটরসাইকেল ভ্যালি একটা প্রাইড। আমি এটা ডেফিনেটলি সবাইকে বলবো যে আমি যেখানেই যাই, আমি যখন, কারণ আমাদেরকে অনেকেই চেনে, যখন মোটরসাইকেল ভ্যালির কথা বলে তখন আমাদেরও শুনতে অনেক ভালো লাগে, এই ভেবে যে আমার রাজশাহীর প্রতিষ্ঠান আর কি। আলহামদুলিল্লাহ, আমরাও খুব অনার্ড ফিল করি যে রয়্যাল এন্টারপ্রাইজ মতন একটা প্রতিষ্ঠান দীর্ঘ 47 বছর যাবত কিন্তু রাজশাহী থেকে পরিচালিত হচ্ছে। রাজশাহী থেকে পরিচালনা করার ক্ষেত্রে আমরা এমনি অনেক সময় দেখি যে মানুষ যখন শুনে যে রাজশাহীতে কোনো প্রতিষ্ঠান, তারা বিষয়টাকে আসলে সেইভাবে নেয় না যেভাবে হয়তো বা ঢাকার কোনো প্রতিষ্ঠান থেকে নেয়। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনিও ফেস করেন। জি। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে রাজশাহী থেকে আপনার এত বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে আপনার সুবিধা কি, অথবা অসুবিধার কথা যদি বলি, বা চ্যালেঞ্জেসগুলো কি, ওভারঅল আপনার এই এক্সপিরিয়েন্সটা কেমন, আপনি যদি একটু বলেন। না, এটা যেটা বলবো যে প্রথমত আমি যখন আমার এলাকা থেকে আমি বিজনেসটা পরিচালনা করতেছি, এইখানে হচ্ছে আমাদের অফিস সহকারী থেকে শুরু করে যারা আমাদের ওয়্যার হাউসে চাকরি করেন সবাই হচ্ছে রাজশাহী কেন্দ্রিক। আমি সবসময় আমার মনের ভিতরে একটা ফিল করে যে আমি আমার এলাকার কিছু মানুষকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে পারতাম, তাহলে এটা আমার ভেতরে অনেক মানে স্যাটিসফ্যাকশন একটা জায়গা কাজ করে আর কি। তো এটা একটা বড় বিষয়। তারপরে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি যেটা অলরেডি আপনাকে বলছি যে ওয়্যার হাউসে যে বিষয়গুলো আছে, এটা আমার সম্পূর্ণ নিজস্ব জায়গার পরে এবং অনেক বড় ওয়্যার হাউস আমাকে মেনটেন করতে হয় আর কি। এখানে আমার সেফটি অনেক বড় একটা ইস্যু। সো ডেফিনেটলি এটা আমি রাজশাহী জোন মানে থেকে যদি আমি বিজনেসটা পরিচালনা করলে কমফোর্টের জায়গাটা আমার ভালো আর কি কাজ করে আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চ্যালেঞ্জের কথা বললেন আপনি, যেটা সেটা হচ্ছে হ্যাঁ, অনেক ধরনের প্রবলেমও ফেস করি আমরা, যেহেতু আমরা উত্তরবঙ্গ থেকে এখান থেকে সারা বাংলাদেশে মানে ডিস্ট্রিবিউট করা, এটা আমাদের জন্য সামটাইমস এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আর আমরা টোটালটাই হচ্ছে কুরিয়ারের উপর ডিপেন্ড, মানে ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টগুলা অনেক সময় ডে বাই ডে দেখা যাচ্ছে যে ভাড়া তারা হচ্ছে বাড়াচ্ছে আর কি, এটা একটা প্রবলেম হয়। আর সবচেয়ে বড় যেটা প্রবলেম ফেস করি, আপনারা জানেন যে আমরা তো মানে আমের দেশের মানুষ, এই 3 মাস আমের সময় কুরিয়ারগুলো ভুলে যায় যে 9 মাস আমি বিজনেস সাপোর্ট দিচ্ছি, ওরা 3 মাস আম নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, তখন ওই সময় আমাদের কিছু প্রবলেম ফেস করি। বিশেষ করে মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় লেট হয়ে যায়। আমাদের যারা সম্মানিত যারা ডিলার আছেন, হয়তো বা যেই প্রোডাক্টটা 2 দিনে পৌঁছানোর কথা সেটা 4 দিন লেগে যায় বা 3 দিন লেগে যায়। এই ধরনের কিছু প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি আর কি। আমি জাস্ট এই প্রবলেম যেহেতু বললেন, সেই জায়গা থেকে আমি একটা নতুন আপনাকেই বলা যায় যে চিন্তা করার একটা কিছু দিতে চাই। সেটা হচ্ছে এই প্রবলেম সলিউশন করা থেকে, যেহেতু আপনার কর্মসংস্থান করারও একটা ইচ্ছা আছে, সেই জায়গা থেকে আপনি রয়্যাল এন্টারপ্রাইজে কি নিজস্ব কোনো কুরিয়ার সার্ভিস ভবিষ্যতে চালু করবে কিনা আমি জাস্ট আপনাকে দিলাম। আশা করা যায় যদি চিন্তা ভাবনা এই মানে কথা বলাটা যদি ফলশ্রুত হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা রাজশাহী থেকে একটা কুরিয়ার সার্ভিসও দেখতে পারি। একটা সময় একটা প্ল্যানিং ছিল, কিন্তু আমি জানি এটার অনেক সমস্যা, অনেক ঝামেলা, অনেক হ্যাসেল পোহাইতে হয়। তো আমার মনে হয় না যে এটা আমার পক্ষে পসিবল হবে। আচ্ছা, তবে আরেকটা আমার বলা যায় আবদারই বলতে পারেন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা ঢাকাতে দেখি বড় বড় কোম্পানিগুলো তাদের বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকেন, সেটা লঞ্চিং ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ফেস্ট, সবকিছুই কিন্তু ঢাকা কেন্দ্রিক। ইভেন আপনি মোটরএক্সেরও কিন্তু ইভেন্ট আপনার ঢাকাতেই হয়েছে, রাইট?
আমাদের উত্তরবঙ্গের মানুষের এই বঞ্চিত জায়গাটাকে রয়্যাল এন্টারপ্রাইজ পূরণ করবে কিনা, এই বিষয়ে রয়্যাল এন্টারপ্রাইজের বিশেষ কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা? না, এটা মানে ভালো বলছেন বিষয়টা। আসলে আমি রাজশাহীর মানুষ, এটা তো, বা আপনিও রাজশাহীর মানুষ, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে কিছু বিষয় থেকে যায়। হ্যাঁ, যখন আমরা বিজনেস নিয়ে চিন্তা করি তখন রাজধানীটাকেই আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হয়। তা আপনি যদি রিসেন্টলি যে মোটরএক্সের যে গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামটা দেখছেন ঢাকায়, সেটা যদি বলেন, আমরা তো 6 সিজনে করছি প্রোগ্রামটা। তো এটা হয় কি যে রাজশাহীতে এই ধরনের স্পেসগুলা দেখা যাইতেছে যে আপনার ম্যানেজ করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। এই ধরনের প্রতিষ্ঠানগুলো এখনো গড়ে ওঠেনি ওই মানের। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমাদের সম্মানিত যারা ডিলার বৃন্দ যারা আসেন এবং হচ্ছে যারা দেখা যাইতেছে যে অনেক সময় অনেকে ব্যস্ত থাকেন, তো মিডল পয়েন্ট হলে তাদের জন্য আসাটা অনেক ইজি হয়। ফর এক্সাম্পল, আপনার চিটং থেকে একটা ডিলার আসবেন বা সিলেট থেকে একজন ডিলার আসবেন, তো সে ওনাদের যদি রাজশাহী আসতে হয় তাহলে ওরা চিন্তা করে যে আমার শপটা 2 দিন বা 3 দিন বন্ধ রাখতে হবে, এইভাবে চিন্তা করে আর কি, যার ফলে আমাদেরকে সবসময় ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে হয়। বাট আগামীতে আমার যে প্ল্যানিংটা হচ্ছে, আমাদের প্রতি বছর ডিলার কনফারেন্স হয়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডিলারকে নিয়ে আমরা একটা গেট টুগেদারের মতো করি। এটা আমাদের দেশের বাইরেও হয় অনেক সময়, আর দেশের ভেতরেও হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন রিসোর্ট যেগুলো আছে আপনার সেগুলোতে করি। বাট এবার আবার প্ল্যানিং আছে যে আমার জুন মাসে যে আমার একটা আমের সময়, সবাই আমের সময় আসতে চাই, তো ওই সময়টা আমি একটা ডিলার কনফারেন্স করার চিন্তা ভাবনা করতেছি রাজশাহীতে। আচ্ছা আচ্ছা। আর বিশেষ কোনো আপনি হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো কিছু রাজশাহীর বাইকারদেরকে বা বাইকারদের ঘিরে কোনো কিছু ভাবছেন কিনা? আচ্ছা, এইটা মানে আমি যদি আপনাকে যদি এখন বলি, এটা তো আমার একটা মনে অনেক বড় একটা ইচ্ছা আছে রাজশাহীকে নিয়ে। তারপরে আপনাকে শেয়ার করতেছি বিষয়টা। আমি এখন পর্যন্ত ডিসক্লোজ কারোর সঙ্গে করি নাই, বাট এটা নিয়ে আমি ভাবতেছি। সেটা যদি এরকম হয় যে আপনার ভাবনাটা সারপ্রাইজ হিসেবে রাজশাহীর মানুষের সামনে আসবে, সেটা আমরা হিডেন রাখতে পারি, সমস্যা নাই। বাট আমরা এতটুকু খালি ইনশিওর হতে চাই যে খুব নিয়ার ফিউচারে রয়্যাল এন্টারপ্রাইজের হাত ধরে ইনশাল্লাহ রাজশাহীতে ভালো কিছু হতে যাচ্ছে। ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। রাজশাহীতে একটা বড় কিছু করার চিন্তা ভাবনা আছে, যেখানে সারা বাংলাদেশের বাইকাররা গ্যাদারিং করবেন এবং টোটালটা এটা আমি অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। এটা আমার প্ল্যানিং আর কি। এটা আমি খুব শীঘ্রই হয়তো বা জানাবো, আমি সময় মতো আর কি জানাবো। তো বাইকার ভাইরা, আপনারা কিন্তু জানলেন যে সামনে রাজশাহীতে ইনশাল্লাহ ভালো কিছু হচ্ছে। ভাই, এতক্ষণ তো আমরা খুবই গম্ভীর আলোচনা করেছি। এবার গম্ভীর আলোচনা না, তবে আপনার পরীক্ষার পালা। 5টা কোশ্চেন করা হবে, এটা আমাদের কুইজ সেকশন। সেই 5টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পারটা। আদারওয়াইজ পাবো না, ভেবে দেখি। তবে আমার বিশ্বাস আপনি প্রত্যেকটা অ্যান্সার সঠিকভাবে দিবেন এবং অবশ্যই গিফটটা পাবেন ইনশাআল্লাহ। ট্রাই করব। আচ্ছা, তো শুরু করি। হ্যাঁ, প্রথম কোশ্চেন, মোটরসাইকেলের পেছনে যে বসে থাকেন, যিনি আরোহী বসে থাকেন, তাকে আসলে কি বলা হয়? পিলিয়ন। গুড, একদম 1 in 1। আচ্ছা, দ্বিতীয়, আপনারই ব্র্যান্ড মোটরএক্স বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ চলে আসছে। আমার কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ বাদে মোটরএক্স কতগুলো দেশে পাওয়া যায়? আচ্ছা, বাংলাদেশ সহ ধরলে 95 হবে। এমনি 94 কান্ট্রিজে তারা এক্সপোর্ট করে, এটা আমি জানি। বাট বাংলাদেশ যেহেতু নতুন অ্যাড হয়েছে, সো এটা আমি মনে করি 95 হবে। বাট এটা এখনো আপডেট হয়নি ওদের ওয়েবসাইটে আর কি। আচ্ছা, 94 অ্যাবসলিউটলি রাইট। এরপর আমার 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে, আমরা রাজশাহীতে অবস্থান করি যেহেতু, তো আমাদের রাজশাহীর অনেক কিছু ঐতিহ্য আছে। তার মধ্যে আরও একটা ঐতিহ্য হচ্ছে স্কুলের দিক দিয়ে। রাইট। বাংলাদেশের সবচাইতে প্রাচীন হাই স্কুল রাজশাহীতে অবস্থিত। সেই হাই স্কুলটির নাম কি? আচ্ছা, প্রাচীন হাই স্কুল। জি। কলেজিয়েট স্কুল। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এবং সেটা 1828 সালে মানে আসলে শুরু হয়। এটা আমাদের জন্য অবশ্যই, আমরা যারা রাজশাহীবাসী আছি তাদের জন্য অবশ্যই আনন্দের এবং গর্বের, যেমনটা রয়্যাল এন্টারপ্রাইজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনার এমআরএফ, আপনার আইকনিক ব্র্যান্ড, সেই এমআরএফ যে 3টা ওয়ার্ড, সেই 3টা ওয়ার্ডের আসলে মিনিংটা কি? এমআরএফ। জি, এমআরএফ। মাদ্রাস রাবার ফ্যাক্টরি। রাবার ফ্যাক্টরি, মাদ্রাস রাবার ফ্যাক্টরি। অ্যাবসলিউটলি রাইট ভাই, আপনি খুব সুন্দর কিন্তু অগ্রসর হচ্ছেন। এই না, অবশ্যই আরেকটা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, আমরা জানি বাংলাদেশের মার্কেটে নতুনভাবে আবার হাই সিসির
বাইকের যাত্রা শুরু হয়েছে। তো হাই সিসি বাইক যাত্রা শুরু করার পর সর্বশেষ লঞ্চ হওয়া হাই সিসি বাইক কোনটা? আচ্ছা, এটা হচ্ছে হিরো কারিজমা জেডএমআর। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। 5-on-5, আপনি অবশ্যই 5টাই সঠিক অ্যান্সার দিয়েছেন এবং এই জন্য আপনাকে অভিনন্দন। এবং সেই সঙ্গে হচ্ছে জি জি অবশ্যই এই ফাঁকে একটা কথা বলতে চাই, বলেন। আমাদের যে মোটরেক্স নিয়ে যে বিভিন্ন কথাগুলো বলছি, সেটা হচ্ছে যে মোটরেক্স আনার পেছনে আরো একটা বড় আমার প্ল্যানিং ছিল। তো আমি জানতাম যে সিসি লিমিটেশনটা উঠে যাবে আস্তে আস্তে। জি। তো মোটরেক্স আপনার হায়ার সিসি বাইকের জন্য এটা হচ্ছে আমি বলবো বেস্ট পারফরমেন্সের একটা প্রোডাক্ট হবে। আচ্ছা। ইউজাররা আমি এটা বলতে পারি মোটরেক্স ইউজ করার পরে তারা সেকেন্ড কোনো অপশন খুঁজবে না, ইনশাআল্লাহ। এটা আমার হচ্ছে এটা গ্যারান্টি থাকলো আর কি। ইনশাআল্লাহ, আমরাও আশা করি। তবে এখন এই গিফটটা আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ভাই আমি আপনাদের জন্য কিছু গিফট নিয়ে আসছি। আচ্ছা। আমিও মোটরসাইকেল ভ্যালি থেকে আমি গিফট পেলাম, খুব ভালো লাগলো আর কি। আচ্ছা। তো আমিও আমার জায়গা থেকে আপনাদের জন্য কিছু নিয়ে আসছি আর কি। আমরা অনেক অনার্ড। এটা হচ্ছে আমাদের হচ্ছে মোটরেক্সের ক্যাপ। আচ্ছা। আমার ফাদার যখন মোটরেক্সের সঙ্গে এগ্রিমেন্ট করতে সুইজারল্যান্ড যায়, আচ্ছা, সেই সময় তারা হচ্ছে আমার ফাদারকে এটা গিফট করে আর কি। ওকে ওকে। তো আমার যেহেতু জার্নি শুরু হলো জি কেবল, জি জি জি, এটা হয়তো বা অনেক দিন এমবি স্টুডিওতে থেকে যাবে। জি জি জি, আমরা থাকবো না, কিন্তু হয়তো এমবি স্টুডিওতে থেকে অবশ্যই যাবে ইনশাআল্লাহ। তো এটা একটা আমি মনে করি একটা স্মৃতি ধরে রাখতে পারবে আর কি, আশা করি আর কি। ওকে, আমরা খুবই অনার্ড যে মোটরেক্সের এই সম্মানিত মানে আপনার সম্মানের একটা অংশ আমাদেরকে দিচ্ছেন, এই জন্য আমরা আসলে অনেক অনেক সম্মানিত। থ্যাংক ইউ। আচ্ছা। আর এটা হচ্ছে আচ্ছা। এটা বলতে পারি আমি আপনাকে আমার ইমোশনটাকে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমার ফাদারের ইমোশনকে বলতে পারেন। আমরা যখন 2000 সালে এমআরএফ এর সঙ্গে যুক্ত হই, 24 বছর আগে, আচ্ছা, এইটা হচ্ছে আমার ফাদারকে গিফট দেয় এমআরএফ থেকে আর কি। আচ্ছা। তো সেটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি 24 বছর পরের, এটা আর কি আপনার হাতে তুলে দিচ্ছি। আমরা খুবই খুবই সম্মানিত যে আপনি আপনার ইমোশন ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদের কাছে আমানত স্বরূপ। ইনশাআল্লাহ আমরা এটা বহাল রাখবো, অব্যাহত রাখবো। থ্যাংক ইউ। তবে সঙ্গে সঙ্গে আমরা চাই আপনার সিগনেচারটা যদি আপনার এই দুইটা প্রোডাক্টে দিয়ে রাখতেন, আমরা আরো সম্মানিত বোধ করব। জি শিওর। কাইন্ডলি প্লিজ। ওকে। জি। সেফটিকে প্রমোট করার জন্য এসিআই মোটরসের পক্ষ থেকে সুন্দর এই নো ল্যান্ড হেলমেটটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে আমরা আমাদের সম্মানিত গেস্টের সিগনেচারটা স্মৃতিস্বরূপ রাখতে চাই। তো ভাই কাইন্ডলি যদি আপনি আপনার মূল্যবান সিগনেচারটা যদি দিতেন। থ্যাংক ইউ। সম্মানিত রাহুল ভাই, আসলে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই সম্মানিত, আমরা অনেক অনার্ড ফিল করছি। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার প্রতি আমাদের যে ভালোবাসা, টিম মোটরসাইকেল ভ্যালির যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে আমাদের ভালোবাসার যে দোয়া, সেই সব কিছু আমরা এই ছোট্ট কাঠের ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই অনার্ড এই আপনাদের এমবি স্টুডিওতে আসতে পেরে, এবং আমাকে সম্মানিত করার জন্য মোটরসাইকেল ভ্যালিকে আবারও ধন্যবাদ, এবং মোটরসাইকেল ভ্যালির টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাই আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, তো সেই ক্ষেত্রে আপনার যদি কিছু বলার থাকে, সেটা বাইকারদের উদ্দেশ্যে হোক বা আপনার কোনো গাইডমূলক পরামর্শমূলক সব কিছু মিলে আপনি যদি কিছু বলতে চান বাইকার ভাইদের উদ্দেশ্যে। আমি বাইকার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা রাইড করেন তারা হচ্ছে সেফটি মেনটেন করে, বিশেষ করে সেফটি গিয়ারগুলো ইউজ করবেন। কারণ আমি মনে করি যে মানে একটা ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে এটা পুরো ফ্যামিলিকেই হচ্ছে সাফার হতে হয়, এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। আর আমার মানে আমি এই প্রোগ্রামে একটা কথা বলতে চাই, এবং তার আত্মার হচ্ছে আমি মাগফিরাত কামনা করি। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম 2018 সালে বাইকারদের সঙ্গে একটা মিট আপ প্রোগ্রাম হয়েছিল চট্টগ্রামে, সেখানে আপনারা অনেকেই জানেন আহসান হাবিব ভাই, উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যান। এবং ওনার কথা এখনও আমার খুব মনে পড়ে। আমার একদিনের পরিচয়, বাট ওনার যে হাসি মাখা মুখ বা ওনার যে মানে সুন্দর যে ব্যবহার, আমি এখনও তার কথা খুব মনে পড়ে আর কি। তো আমি এটাই বলবো বাইকার ভাইদেরকে, যারা আপনারা বাইক চালাবেন এই বিষয়টা একটু মাথায় রেখে, আপনার ফ্যামিলির কথা মাথায় রেখে বাইক চালাবেন। আর রয়্যাল এন্টারপ্রাইজ আপনাদের সঙ্গে আছে, সবসময় থাকবে ইনশাল্লাহ।
এবং আমরাও আশা করি রয়্যাল এন্টারপ্রাইজের সঙ্গে আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান আমাদেরকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসে। আমরা আশা করছি বাইকার ভাইদেরকে যে টিপসগুলো বা ভাইয়ের যে ওপিনিয়নগুলো আছে তারা অবশ্যই মেনে চলবেন। এবং ভাইয়ের কথা ধরেই আমি শেষ করতে চাই যে কথাটা আমি সবসময় বলি, আজকে ভাইও বলেছে, আর সেটা হচ্ছে সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তাই সবসময় ভালো মতন বাইক চালাবেন, বি সেফ এবং রাইড সেফ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।